বাবারে বাবারে, কান কই কান? আর তোমার বাবারে, চুল কই যা চুল? খুব বাংলা শিখেছে, এটাও আনন্দের। আর তোমার মায়ে কই হাত হাত? হ্যাঁ, নিচ্ছি। এ নাও টিপটা দিচ্ছে, এ নাও। হাত কই তোমার হাত? ওই টিপটা নিয়ে খুব মজা করে ওড়ায়, হাতে চিটে যায় না, তুলতে পারে না। হাত কই তোমার? হাত দেখি দাও, হাত তোমার হাতটা দেখি দাও। তুমি টিপ পড়েছো? কালকে কালকে এখানে একটা ওখানে একটা ওখানে একটা, ওর মা বলছে নিজে নিজে পড়েছে, দিয়ে ওর মা আবার ভিডিও করছে, দেখছে গোটা গায়ে টিপ, দুখানে টিপের পাতা পুরো নিয়ে একদম আমার হাতে। বাবাকে ডাকছে। আড্ডা ভালোই জমে যাচ্ছে। ভালোই জমি দিয়েছে আড্ডা, ওপেনিং ভালোই করলো। সবাইকে টাটা করে দাও, হাত নেড়ে দাও তো। কি গোলাপ, হ্যাঁ? টাটা, সবাইকে টাটা করে দাও। আমাদের দেখতে পাচ্ছ? আমাদের দেখছো কি? একটা হ্যাঁ, flying বলো। kiss দিয়ে দাও। একটা উম্মা দিয়ে দাও তো, উম্মা দিয়ে দাও তো, সবাইকে উম্মা দিয়ে দাও, উম্মা দিয়ে দাও তো। আর দাদাই কেমন করে মুড়ি খায় দেখি দাও তো, দাদাই দাদাই কেমন করে মুড়ি খায়। একজন ছিল, এতজন কি করে এলো? মুডি আছে, বেশি বললে করবে না, ওর নিজের যেটা হবে ইচ্ছা সেটাই করবে। হ্যাঁ, টাটা। টাটা করে দাও, টাটা করে দাও তো। আর ওইটা কে বড় কি বললো, বাবা কি বললো, একটা বড় ঠাম বলো তো। ঠাম দেখি, থাম কই, থাম ঠাম কই? কই। এতজন মিলে চেঁচামেচি করছে, ওর হ্যাঁ, ও এবার সবার দিকে মন দেওয়া মুশকিল হয়। এই ওর ইয়েটা বেড়ে গেছে, ভাও বেড়ে গেছে। শোনো, বলো আই, জোরে বলো আই অ্যাম, বলো আই অ্যাম, বলো বেবি, বলে দাও। খুব মুডি আছে, ও নিজের মন যেটা মনের ইচ্ছা করবে সেটাই বলবে, তা নাহলে বলবে না, দেখা যাচ্ছে। বাচ্চারা তাই, হ্যাঁ বলতে বললে বলবে না, যখন হ্যাঁ চাইবে হ্যাঁ খুব হ্যাঁ, বলবে। ওর যখন ইচ্ছা হবে তখনই বলবে, সেটাই ভালো। নিজের একটা নিজস্বতা যতক্ষণ বজায় রাখে, জোর করে কিছু চাপানো ভালো না। টাটা। টাটা। আর কে কে আছে? দেবযানী আছে, বৈশাখী, এই একটা ঠাম্মি আছে, রয়ে গেছে তো, এই যে বৈশাখী ঠাম্মি। হ্যাঁ, বৈশাখী আছে, নিবেদিতা আছে। আজকে চাইছিলাম কবিতা নিয়ে একটু আলোচনা হোক। তাহলে পম্পা ম্যাডাম একটা ভূতের গল্প শোনান নাকি? হ্যাঁ, গল্প হতে পারে, হ্যাঁ গল্প চলতেই পারে। ভূতের গল্প তো মনে পড়ছে না, জানি না, অনেকদিন ভুলে গেছি, সব কিছু মনে পড়ে না। ছোটবেলায় যে বন্ধুদের সাথে বলতেন গল্প, ঠাকুমা বলতো গল্প সবাই একসাথে মিলে। মনে নেই, সুতোপুতোর গল্প তোমরা সবাই জানো, সুতোপুতোর গল্পটা কি জানে? সেটাই বলুন, সুতো ভূতেরটাই বলুন একবার। বলো বলো, ওইটাই বলো। সুতোপুতোর গল্পটা এই তো, সে একটু একটু মনে পড়ছে, বেশি মনে পড়ছে না। যে সুতোপুতোর মা সেই বাজারে গিয়ে সুতো বিক্রি করতে আসতো, তার দুটো মেয়ে ছিল, সুতো আর পুতো। তো একদিন এরকম বাজারে বিক্রি টিক্রি করে বাড়ি ফিরছে, খুব ঝড় জলের রাত। তো একজন কে যেন এসে ডাকছে দরজায়, ওই সুতো আর পুতো দরজাটা খোল। তখন বলছে, কি ব্যাপার তোমার মা, তোমার এত রাত হলো, তারপর তোমার গলাটা এরকম কেন? তখন বলছে, এই তো বৃষ্টিতে ভিজে ভিজে ঠান্ডা লেগে গেছে করে। তারপরে তো তাকে ঢুকতে দিয়েছে। তারপরে মনে পড়ছে না ঠিক, হ্যাঁ, তারপরে সেখানে গিয়ে তাকে পায়ে তেল মালিশ করে দিতে হবে। তো এটা কারণে সাথে গোলমাল হয়ে যাচ্ছে মনে হচ্ছে। দিয়ে তারপরে সুতোপুতোর মধ্যে একজন এসে তেলের বাটি নিয়ে তেল মাখাচ্ছে, বলছে তোমার অন্ধকার সব চারদিকে, বলছে তোমার আরেকটা পা কই? তখন বলছে যে আমার ওই একটা পাই বাড়িয়ে দিয়েছে। তারপরে ওরকম করেই হয়েছে। তারপরে একটু সন্দেহ উঠে গেছে। তারপরে দুজনে ঘুমিয়েছে। যে ছোটটা ছিল পুতো, সে ওর মায়ের কাছে ঘুমিয়েছে,
দিয়েছে, দিয়ে এরকম রাত্রিবেলা ঘুমোতে ঘুমোতে ওই ছোট বোনটা খেয়ে ফেলেছে, ওর মা নাকি এটা হয়েছে এরকম। দিয়ে তারপরে ওর বোন দিদিকে গিয়ে বলছে, কিরে এটা তো মা নয়, এটা তো মনে হচ্ছে অন্য কিছু, এটা তো ঠিক নয়, কানটা এরকম হয়েছে। দিয়ে তারপরে ওরা চুপি চুপি ঘরটা থেকে বেরিয়ে গেছে। তোমাদের কি এরকম কোনো গল্প মনে পড়ছে? তারপরে ঘরটা থেকে বেরিয়ে গেছে, বেরিয়ে গিয়ে কাছাকাছি মামার বাড়ি ছিল, আর বাইরে থেকে শিকড় তুলে দিয়েছে। সে মামার বাড়ি ছিল, সেইখানে সবাইকে জানিয়েছে। মা কোথায় পরে ফিরেছে, এরকম কিছু একটা হবে, বুঝতে পেরেছে যে অন্য লোক রয়েছে আর কি ঘরে। দিয়ে তারপরে সব মামার বাড়ির লোকজন আর কি সব পরিকল্পনা করে আস্তে আস্তে ওর ঘরটায় আগুন লাগিয়ে দিল। আমার না আর কিছু মনে পড়ছে না। দিয়ে বলছে, আমি ছোটো পুতোর মাথা খাই, সে খালি আগুনটা জ্বলছে আর সে ঘরের মধ্যে শুধু শোনা যাচ্ছে, আমি কোন কোন যাই, সুতো পুতোর মাথা খাই, এই করে আস্তে আস্তে সে ভূতটা মরে গেল আর কি। এরকম করে গল্পটা ছিল, আমার হালকা করে মনে পড়লো। ভূতের ভবিষ্যৎ বেশ ভালো। ভূতও মরলো, মরে ভূত হয়, এই ভূত মরে কি হলো কে জানে। মানুষ জন্ম নিল। আচ্ছা, তোমাদের কি এরকম একটা গল্প ভূত কিছু মরে মানুষ হয়েছে, আমাদের ভূতটাও মনে হচ্ছে। আপনার এরকম একটা ভূতের মতো রাটা খুব সুন্দর হয়েছে। আমার এই সুতো পুতো শুনিনি কোনোদিন, আমি এই প্রথম শুনছি সুতো পুতো এরকম গল্প। আমি এই প্রথম শুনছি নামগুলো। সুতো পুতো ভূত হয় যে মরে যায় সেটাও শুনলাম। মরে সুতো পুতোর মামার বাড়ি আছে, সেইটাও এইসব গল্পে প্রথম শুনলাম। রূপকথার গল্পে মামার বাড়ি শুনিনি। কিছু মনে পড়ছিল না, দিয়ে এরকম অনেক খুঁজে পেতে এটা মনে পড়লো। তার মধ্যে কিছু মিশে, তার মধ্যে কিছু মানে জল মেশানো হলো, সব মিলিয়ে হলো আর কি। আধুনিক কথা আরে মিশে একসাথে হয়ে গেছে আর কি। ভালোই তৈরি হলো। ভালো হয়েছে। আপনার ভূতের মতন একদম কথাগুলো বেশ ভালো করে হ্যাঁ, একবারে ভূতনি হয়ে গেছিল। আবার ভূত মরে, ভূতের আগুন লেগে ভূত পুড়ে বললো, মরবার আগে অনেক কিছু বললো। ভালো হয়েছে, সুন্দর। ঘরের মধ্যে বেশ বেশ মানে মজাদার গল্পটা। ছিল নাকি? হ্যাঁ ভূত আবার এক পায়ে দৌড়ায়। হ্যাঁ, তোর একটা পা ওটা তো খুব ভালোই হলো, এক পেয়ে ভূত, ঠিক আছে। ভালোই গল্প লাগলো। ভালো ভালো হলো। ছানা ভূত, ছোট ভূত, বেটে ভূত, সেই রকমই সত্যজিৎ রায়ের। কত রকমের ভূত আছে, লম্বা ভূত, পেটে হ্যাঁ, ভূত। পেটে ভূত। মানুষ যখন ভূতের পা গুলো টিপছে তখন কি হাড় টিপবে, তো তখনই তো বুঝে যাবে যে কে। আমি কি শোনাবো? যে কোনো একটা গল্প শোনান। আচ্ছা, আমি একটা আমার বাস্তব অভিজ্ঞতার গল্প বলছি, ওটা ভূত কিনা আমি জানি না। কি আমাদেরকে বার করতে হবে ভূত নাকি? না না, ভূত কিনা জানি না, তো ওটা কি মানে কি রকম হয়েছে বা অনুভূতিটা, সেটা আমি একটু তাহলে শেয়ার করি। ঠিক আছে, কিম্ভূত বলো, ইন্টারেস্টিং হবে। মানে আমার মেয়ে তখন কল্যাণীতে পড়ছে, হ্যাঁ, কল্যাণী ইউনিভার্সিটিতে এমএসসি করছে। তো তখন ওর পক্স হয়েছে। তো আমাকে খবর যখন দিল পরীক্ষা চলছে ওর, আবার পক্সও হয়েছে, তখন আমি এখান থেকে বেরোলাম। বেরিয়ে তো গাড়িতে উঠছি, বহরমপুর থেকে ট্রেন ধরছি, দিয়ে একটা ট্রেনে উঠতে পারলাম না, এত ভিড়। তারপরে পরক্ষণে দেখছি না ট্রেনটা হঠাৎ করে পিছিয়ে এলো, মানে ওই যে ট্রেনটা ছেড়ে দিল উঠতে পারলাম না, কিন্তু পিছিয়ে এলো, দেখলাম থেমে গিয়ে পিছিয়ে এলো, কিন্তু উঠলাম। উঠে যাই হোক যেভাবে হোক আমি গেলাম কল্যাণী, ওই ট্রেনেতেই গেলাম। এবার যে বাড়িতেও ভাড়া থাকতো সে বাড়িতে ভদ্রমহিলার ছেলে হচ্ছে, ভদ্রমহিলা হচ্ছে পোস্ট ডক্টরেট,
বটানির, ওনার একটা ছেলে হচ্ছে প্রতিবন্ধী। তো ওই বাড়ির 3 তলাতেও আমার মেয়ে থাকে। এবারে 3 তলাতেও 4টে রুম, 2টো রুম আছে, 2টো রুম, 2টো না 3টে রুম আছে, একটা রুম ভাড়া নিয়েছি। তো ওই রুমে 3টে বেড আছে, 3টে বেড, একটা রুমে 3 তলায় 3টে বেড আছে। তো একটা বেডে কেউ, 2টো বেডে কেউ নেই, আর একটা বেডে আমার মেয়ে আছে। তো আরেকজন ছিল না, তো তার বেডেতে আমি শোবো আর কি, সিঙ্গেল তো। তো যাই হোক, যথারীতি খাওয়া দাওয়া মেয়েকে খাইয়েছি, সবই করেছি, করে ওকে মশারি টশারি টাঙিয়ে শুয়ে দিয়েছি। এরপর আমি তার পাশের বেডটাতে আমি শুয়েছি। ঠিক ঘুমটা যখনই আসছে, মানে কি বলবো, আমি বলেও বোঝাতে পারছি না, মুখের কাছে মনে হচ্ছে যেন কেউ আঙুল দিয়ে আমার চোখগুলোকে টানছে। হ্যাঁ, আমি কিছু বুঝতে পারছি না, আমি ভাবছি মশা। হ্যাঁ, সে এত মশা করে ওই গুড নাইটটা দেওয়াই ছিল, একটা প্লাগ থেকে নিয়ে আবার আমার সামনের প্লাগে দিলাম। দেখছি তো আমার মশারি টাঙানো নেই, মেয়েরটা মশারি টাঙিয়ে দিয়েছি, মশারি ছিল না। তো আবার যখন ঘুম আসছে, আবার মুখের কাছে এমন হচ্ছে, মানে আমি কিছুতেই থাকতে পারছি না। দিয়ে আবার উঠে বললাম, দিয়ে আবার যখন এরপর দেখছি বারবার উঠছি, তো উঠে ওটাকে ঠিক করছি, এরপর আবার শুয়েছি। দিয়ে তারপর দেখছি জাস্ট ঘুমটা ধরছে, পুরো আমার নাভিটা সে যেমন শেকড় পুরো তুলে দেয়, সে মানে কোনো গাছ তুলতে গেলে যেমন শেকড় শুদ্ধ উঠে আসে, ঠিক মনে হচ্ছে আমার নাভিটার মানে চারপাশ দিয়ে পাক দিয়ে টেনে আমাকে নিচে ফেলে দিল। আমি ভাবলাম যে এটা কি হলো, আমি কিছু বুঝতে পারলাম না, যে আমি কিন্তু নিচে পড়ে গেলাম। দিয়ে আবার উঠে শুলাম, সারাদিন টায়ার্ড তো, দিয়ে এবার আবার শুয়েছি, শুয়ে আবার দেখছি আমাকে ফেলে দিল, ঠিক ঘুমটা ধরছে, এরকম করে আমি 3বার পড়ে গেলাম। যে এটা কি হচ্ছে, আমি তো নিজেও কিছু বুঝতে পারছি না। 3বার পড়ে গেলাম, পড়ে গিয়ে আমি তো কিছু বুঝতে পারছি না। তখন মানে আমি তখন রেইকিটা করি, যে ব্যাপারটা কি হচ্ছে আমি কিছু বুঝতে পারছি না। তারপরে বসেই থাকলাম, আমি আর শুলাম না, সারা রাত জেগেই কাটালাম। দিয়ে তারপরে আমি ওইভাবে তারপরের দিন মেয়েকে সেইভাবে নিয়ে চলে এলাম, টেনশনে ছিলাম। পরে যত দিন যাচ্ছে, একটার পর একটা আমার মেয়ে বলতে থাকছে যে এই রকম হচ্ছে। মানে আর একটা বাড়িতে ওরই একটা বন্ধু থাকতো পাশে, ডাক্তারি পড়তে গেছে, তার ভাইটাকে ডেকেছে ডাক্তারি যে তুই এখানে থাক, বাকিরা সব ছুটিতে গেছে। তো হঠাৎ এমন এমন টাইমে লাইট অফ হয়ে যায়, আর সে যেই লাইট অফ হয়ে যায় গোটা গায়ে আঁচড়ের দাগ থাকে। সে তারপরের দিনে সেই ভাইটা চলে এলো, বলে আমি আর এখানে থাকবো না, তুই যেভাবে পারিস থাক, আমার আর থাকার দরকার নেই। তখন আমি ওই ঘটনাটাকে মনে করে স্মরণ করছি, তাহলে কি কিছু হয়েছিল। পরে শুনলাম যে ওখানে নাকি ওই প্রত্যেকটা বাড়িতেই একটা করে প্রতিবন্ধী বাচ্চা আছে বিশেষ করে, আর ওই মাটির তলাতে মনে হয় ওই কবরখানা ছিল মনে হয়, ওই জন্য ভুতুরে কাণ্ড কারখানাগুলো হয়। পরে আমি বুঝেছি এই হচ্ছে ব্যাপার। মানে ওটা মামদো? হ্যাঁ, মামদোবাজি হতো, মানে কিছু একটা আছে তো বটে, না হলে ওইভাবে সবাই ওরকম করবে কেন? আমি বুঝতেই পারলাম না, আমি অবাক হয়ে গেলাম, মানে পুরো সে নাভিটাকে পাক দিয়ে যেভাবে টেনে ফেলে দেয়, মানে আমি অবাক হয়ে গেলাম। তখনও আমার মাথার মধ্যে আসেনি যে এরকম এটাও হতে পারে বা এটা হয়। আমার মেয়ে বলতো, কিন্তু তখন আমার সেই মুহূর্তে আর আমার মাথায় ছিল না যে মা অনেক কিছু, এখানে অনেক কিছু ভুতুরে কাণ্ড হয় আমরা যেগুলো বুঝতে পারি না। হ্যাঁ, যে কোনো মুহূর্তে মানে অ্যাক্সিডেন্ট হয়, বলছি কি তুমি একদম পুরোপুরি জেগেছিলে, মানে একদম জাগ্রত তো? হ্যাঁ হ্যাঁ, মানে নিজস্ব অভিজ্ঞতা শুনলাম এই মানে ভূত সম্বন্ধে। প্রাকৃত ব্যাপারের বাইরে তো কিছু আছেই, নিশ্চয়ই অতিপ্রাকৃত কিছু আছে, কিছু আছে, কিছু তো আছেই।
দুলাল চন্দ্র তারপরে যখন মেয়ে ছিল, মেয়ে তারপরেও ছিল আরেকজন, ওই উড়িয়া মেয়ে, উড়িয়া না বিহারি একটা মেয়ে ছিল নুপুর বলে। তো ওরকম মাঝে মাঝে হতো 250-500 করে লঙ্কা পোড়াতো, তাতেও একটুও কাশি হতো না। ওটাও আমি অবাক হয়ে যেতাম। ওর বার্থডে সার্টিফিকেটটা দেখতে হবে আজকে। 500 লঙ্কা শুকনো কম নাকি? হুম মুখের সামনে একটা পোড়া- পোড়ানো হচ্ছে। একটা পোড়ালেই তো হাঁচি কাশি হয়ে যাবে। হ্যাঁ, যতক্ষণ না তার এমনি ফোড়নে কাশি একটা হচ্ছে, শুকনো লঙ্কা দিলেই হাঁচির কাশি শুরু হয়ে যায়। আর অতগুলো করে লঙ্কা পোড়ায়, তারপরে ওদের কাশিটা শুরু হয়। ওরা আবার ওখানে ওগুলোই করতো বেশি। আমার মেয়ে তো এমনিতেই এগুলো বিশ্বাস করে না, কিন্তু ওখানে গিয়ে মানে অদ্ভুত রকমের না না ওর এই উড়িয়া বিহারি ওদেরকে আমি দেখেছি, ওরা কিছু একটু হলেই লঙ্কা পোড়ায়, দিয়ে বলে যে যদি ঝাঁজ উঠে তাহলে জানবে যে আর যদি ঝাঁজ না উঠে তাহলে হ্যাঁ, আর যদি ঝাঁজ থাকে তাহলে জানবে। ওই নজর দেওয়াতেও করে ওরকম, নজর লেগেছে। করতাম না, কিন্তু আমি ওইগুলো মোটেই বিশ্বাস করতাম না। কিন্তু আমি যখন 3 বার পড়ে গেলাম, আমিও মাথার আমার আসেনি যে আমি কেন পড়ে যাচ্ছি, আমি বুঝতে পারছি না যে আমি কেন পড়ে যাচ্ছি। মানে আমরা এটা বাঙালি হয়ে গেলাম। হাঁটিনি, নাহলে আবার এখানে আমরা আমাদের বাঙালিরা যতটা একটু অভি- বেশি তো চিন্তা ভাবনায়, আমরা অনেক এগিয়ে তো। আমরা মনে করি যে সমস্ত ভূত নেই, ভগবান নেই, একসাথে বলে দিই। দেখ হাঁটিনি। বাঙালিদের তো এটা একটা মানে বিশেষত্ব। তো বাঙালি ছাড়া অন্যান্য সমস্ত যারা আছেন অন্য ভাষাভাষী, তারা সকলেই কিন্তু এগুলোকে মানেন যে একটা কিছু আছে। তারপরে কি যেমন সে মানে নাভিটা যে টানছে, সে শেকড় টানলে যে একটা চড় করে শব্দ হয়, ওই রকম হচ্ছে, আমি বুঝতে পারছি। এই ফাঁকা জায়গাটা কি বলবো, শব্দ শোনা যাচ্ছিল, কিছু শব্দ শোনা যাচ্ছিল। ওইভাবে টানছে বলেই তো আমি নিজে পড়ে যাচ্ছি। যে শব্দ চরচর করে বলছে, ওটাও শোনা যাচ্ছিল। হ্যাঁ মানে ওই যে যখন বাচ্চা জন্মায়, তার নাভির যে কর্ডটা থাকে না, ওই রকম ধরে টানছে। হ্যাঁ, মানে টানাটা একটা আলাদা ব্যাপার, আবার টানার থেকে পড়ে যাচ্ছ মানে সেটা তো একদম মানে বাস্তব। ওইভাবে টানছে বলেই আমি পড়ে যাচ্ছি। এই দিদি উঠে পড়েছে, নিবেদিতা দি, কেমন আছেন? তৃপ্তি, তোকে কি তাহলে ভূতে ধরেছিল? ধরেনি, ওই একটুখানি করছিল ওই অল্প একটু আধটু ধরেছিল আর কি, পুরোপুরি ধরেনি, মানে ভর করেনি। রেইকিটা ভর জানি যে করেনি। আমাকে ধরতে পারবে না। হ্যাঁ, সে ভর করেনি, সে নিজেই মানে সেলফ সাফিসিয়েন্ট। সে আর কারোর উপর ভর করার দরকার নেই, নিজেই অ্যাক্টিভিটি চালাচ্ছে। তোমার ভূত পেট কিছু বিশ্বাসই করি না। সুন্দর গল্প। হ্যাঁ, বিশ্বাস করো না, কিছু একটা না না, আমি তবে- বিশ্বাস করছি না, বলছি না, আমার মাথাতেও এটা ছিল না এরকম যে হয়েছে। আমি পরে পরে বুঝতে পারছি এইটা তো আমার হয়েছিল। তখন এটা যদি আমি ভাবতাম তাহলে আমি থাকতে পারতাম না ওখানে রাত্রিরে। হ্যাঁ হ্যাঁ, কি বলছেন মানে তখন যদি ভাবতে ভূত, তখন ভয় পেয়ে যেতে। হ্যাঁ হ্যাঁ, তখন আমি মানে ওটা ভাবিনি তো। তখন তো মেয়েকে নিয়ে, মেয়ের প্রচুর মানে পক্সে এত হয়েছিল, মানে ও একদম বিছানাগত হয়ে গেছিল, তখন ওই নিয়ে টেনশনে ছিলাম। হ্যাঁ, আমাদের ফ্যামিলিতে ওরকম একটা মানে ভূতে ধরার একটা ঘটনা ঘটেছিল। মানে সত্যি রে, আমার বড় মাসিমার ছেলে, আমাদের ফসলার ও ওদের যে মানে যেখানে বাড়ি সেখানে ওদের একটা আসুদ গাছ ছিল। তো ওই আসুদ গাছটাতে ও সকালবেলায় ওই আসুদ গাছের ইয়েটাতে গড়াটা দাঁড়িয়ে ব্রাশ করছিল, আর ওখানেই থুতু ফেলেছিল। তো এখন বলছে যে ওইটার জন্যই ধরেছে, মানে কিন্তু জানি না এটা ভূত নাকি কোন রকমের অসুখ। তো ওই ব্রহ্মদত্তি, মানে ব্রহ্মদৈত্য। তো ও কি করছিল, ওর আমাদের এইটার থেকে আমরা প্রমাণ পাচ্ছিলাম, যেমন ধর মুড়ির টিনে মানে মুড়ি রাখা আছে, তো তো এক টিন মুড়ি কোনোদিনও একদিনে শেষ হয়ে যেতে পারে কি? তো এরকম সব ঘটনা ঘটছিল, মানে মুড়ি ভালো খাইয়ে কেউ ছিল আর কি। হ্যাঁ, যে বলছে ও ওই ভূত নাকি খাচ্ছে সব। রুনি বলছে। হ্যাঁ, অনেক প্রথম তো অনেক ডাক্তার দেখানো হলো, এ হলো, কিন্তু মানে যাকে ধরেছিল সে একটি মুড়ি খেলো? আরে রুনি, সে খাচ্ছে কিনা জানি না, কিন্তু মানে খাইয়ে, খুব ভালো খাইয়ে ভূত। আবার উধাও হয়ে যাচ্ছে। মানে সে রাত্রেবেলায় ও খাচ্ছে,
না কে খাচ্ছে, ওইটা মানে একদম প্রমাণ। আমার মামা, তারপরে আমার মাসিমা ওই মেদিনীপুরে আমার মামার বাড়িতে নিয়ে আসলো ডাক্তার দেখাতে। তো ওখানে এসেও দেখছে যে ওখানেরও মানে বিস্কুটের ডিবের থেকে বিস্কুট একদম এক ডিবে বিস্কুট নাই। হ্যাঁ, তো একটা মানুষ তো আর ওরকম খেতে পারে না। তখন বলছে তাহলে নেই। তো তারপরে ওকে ওখান থেকে ডাক্তার দেখে বাড়ি ফিরে নিয়ে গেল। তারপরে ওখানে গিয়ে সবাই মিলে বললো যে ওকে ওকে নিশ্চয়ই কোনো ওই আসুদ গাছের নিচে যেহেতু এরকম ছিল, ওখানে নিশ্চয়ই কোনো এক হাওয়া ওকে ভূতে ধরা, মানে যেটা ভূতে ধরা বলা আর কি। তো এরকম কিছু একটা হয়েছে, কেউ ওকে ওর উপরে ভর করেছে, তার জন্য ও মানে এই অদ্ভুত অদ্ভুত কাণ্ড কারখানা করছে। মানে তখন কত বয়স বলবো, তখন এই ধর 13-14 বছর বয়স হবে ছেলেটার। মানে আমাদের দাদা হয় এখন সম্পর্ক, মানে বড় মাসিমার বড় ছেলে। দিয়ে তারপর থেকে না ও আর ওইটা ভালো হয়ে যাওয়ার পর থেকে ও আর কিছু মানে একটু অন্যরকম হয়ে গেল। খাওয়া দাওয়া করতো না ভালো করে, ইয়ে করতো না। তারপরে ওইটা সেই ভূত ছড়ানোর মানে ওর উপরে প্রচুর অত্যাচার হলো। মানে মানে ডাক্তার ফাক্তার দেখিয়ে টেখিয়ে তো মানে আমার মেসোমশাই নিজেও ডাক্তার, দেখিয়ে টেখিয়ে তারপরে প্রথমে কেউ কি বিশ্বাস করতে যায় যে এসব তো কেউ বিশ্বাস করে না, না ভূত ধরেছে বলে, যে কোনো প্রকার একটা রোগ হতে পারে, যে এরকম এত খাচ্ছি এতই করছে। তো তারপরে আবার সে ভূত ঝাড়ানো হলো, ওই ওঝা ডেকে, মানে সে কি ব্যাপার। তারপরের দিন ঘটনাটা না আমি আর জানি না, মানে ভূত ঝেড়ে গেল ভূত না কিভাবে গেল, কিন্তু একটু মাইন্ডটার একটু কিন্তু ইয়ে হয়ে গেল, মানে ডিস্টার্ব হয়ে গেছে। হ্যাঁ, মানে ইয়ে নয় কিন্তু মানে নিজের খেয়ালে থাকে। হ্যাঁ, মানে ঠিকঠাক কাজকর্ম করার সময় ঠিকঠাক ইয়ে করে না। তো একটু ভূতের কাণ্ড এরকম দেখেছিলাম আমরা, মানে আমাদের সচক্ষে দেখা যে এটা ভূতের কাণ্ড। এইসব মানে উদ্ভট কাজ, খাতা ইয়ে, এত জামা কাপড়, তারপরে জামা কাপড় ধর আমাদের জামা কাপড় শোকাচ্ছে, তো সব জামা কাপড় গুলো মানে একসাথে যে এক জায়গায় হয়ে গেছে। মানে পুরো ছাদে এক ছাদ জামা কাপড় মেলা আছে, হঠাৎ দেখতে সব জামা কাপড় গুলো এক জায়গায় জড়ো করা হয়ে গেছে, মানে মেলা জামা কাপড় গুলো, মানে এরকম সব। ভুলভুলাইয়া দেখেছিস তো, অবচেতন মনে, মানে ছোটবেলার কোনো ঘটনা অবচেতন মনে এগুলো বড় বয়সে তার এফেক্ট হয় এক সময়। মানে ওই কাজটা ওই করছে কিন্তু ও ভাবছে ও করছে না। ভুলভুলাইয়াটা দেখলি না? আচ্ছা, আমার স্কুলে না না, আসলে কি ওদের বাড়িতে তো হচ্ছিল ধর যা মানে কাণ্ড কারখানা। যখন আমার মামার বাড়িতে এলো, মানে ওকে নিয়ে আসলো আমার বড় মাসিমা আর ডাক্তার দেখানোর জন্য, তখন এসে এখানেও একই কেস হচ্ছে। মানে ওই বাড়ি থেকে জিনিসপত্র ওরকম খাবার দাবার বেশিরভাগ খাবার দাবার ওরকম, মানে 10 জনের খাবার নাই হয়ে যাচ্ছে। পেটুক ভূত এবং ক্ষুধার্ত, বহুদিন খায়নি, এবার সেটা মেটাচ্ছে। বড় মাসিমার 4টে মেয়ে ছিল, আমার বোন থাকতো, আর আমার মাসিমা দিদা, এবার ধরো 4 জন 5-6 জন, ওরা আবার 3 জন এসেছিল। মানে অতজনের রুটি তরকারি করে রাখা আছে, তারপরে যখন খেতে যাচ্ছে দেখছে যে কিছুই নেই। না, ওর সাথে কাউকে নিয়ে আসতো আরো দলবল, ও ভূত একা নয়, ভূতের ফ্যামিলি ছিল পুরো, ও ফ্যামিলিতে ডিস্ট্রিবিউট করতো। হ্যাঁ, আমি এখন একলা থাকবো রাত্রিবেলা। এটা জানি না ভূতে ধরা না। আপনি ভাবছেন কেন ওগুলো একটা ভূতের গল্প? ভূত তো দেখতে পাওয়া যায় না, আবার কি আছে? দেখতে না পেলেই তো দিদি সুর করে, যদি পা টেনে ধরে এরকম। আপনি ভগবান ভাববেন, ভূত কেন ভাববেন? ওইসব কিছু হয়নি, কিন্তু উড়িষ্যার মানুষ যেহেতু সব ভূতের গল্প বলতেন, তো আমাদের সামনে একজন ভদ্রমহিলা প্রেগনেন্ট, মানে বাচ্চা হতে গিয়ে মারা যান। দিয়ে এরপর সেই ডেড বডিটা সে সারা রাত থেকে যায় সেখানে, মানে বাড়িতে। তো আমি মানে ওইখানে একদম আমার পাশে, কিন্তু আমি ওখানে কেউ এরকম কম বয়সী মানুষ যাকে হাসি খুশি সবসময় আমার সাথে গল্প করছে, ওই বাড়ির থেকে এই বাড়ি, তো সেরকম মানুষ কেউ যদি মারা গেলে আমি দেখতে যেতাম না। মনে হয় যে তার আগের চেহারাটাই আমার কাছে থাকুক। হ্যাঁ, তো আমি কাউকে মানে ডেড বডি আর দেখতে যেতাম না। তো আমি ডেড বডি দেখতে যাইনি। এবার সবাই আমাকে বলছে, তারপর দিন সবাই বলছে যে জানো রাত্রে না
ওই ছিল সঙ্গে সঙ্গেই না ওর এত বড় বড় নখ বেরিয়ে গেল, এই এত বড় বড় ইয়ে বেরিয়ে গেল, মানে মুখটা বিভৎস লাগছিল, মানে ওকে না মানে ভূত হয়ে গেল, ভূত পেদনি হয়ে গেল আর কি। দিয়ে তারপর তো সব গল্প টল্প হচ্ছে সবাই, আমি একে জিজ্ঞাসা করছি তাকে জিজ্ঞাসা করছি, কি জানি জানি না, মানে যারা ওইখানে ছিল তারা বলছে আর কি, রাত্রে যারা জেগেছিল। তারপরে প্রায় আমাদের এর থেকে একটা পেয়ারা গাছ ছিল, আমরা দোতলায় থাকতাম আর নিচে পেয়ারা গাছটা ছিল নিচের মানে বাগানের দিকে। দিয়ে ওই পেয়ারা গাছে না প্রায় ঢুপ ঢাপ করে ঢিল পড়তো। তো সবাই বলতো যে বউটা ফেলে, আর আমাকে আবার সবাই ভয় দেখাতো যে তোমার সাথে খুব ভাব ছিল, ওখান থেকে না তোমাকে ডাকবে এমনি এমনি করে দেখবে। আর ওই বাচ্চা যেহেতু মানে ডেলিভারি হওয়ার সময় মারা গেছে না, সবাই বলছে বাচ্চাটার জন্য ও সবসময় এখানে আসবে, মানে যেহেতু বাচ্চাটা মানে ভূত হয়ে গেছে, এরপরও বাচ্চাটার জন্য ওর আত্মাটা এখানেই ঘোরাঘুরি করছে। মানুষরাই, আশেপাশের মানুষরাই আরো বেশি ভয় দেখিয়ে দেয়, এই হচ্ছে ওই জন্য। এরপর কিন্তু ওই একটা আমি কখনো মানে ভূতের ভয় কোনোদিনও করিনি, মানে আমার বিয়ের পর থেকে আমার শ্বশুর বাড়িতে আমি একলা রাত কাটিয়েছি, ওখানে যাওয়ার পরও আমার হাজবেন্ড সকাল এই বিকেল 4টা থেকে চলে তো রাত্রি 10টার সময় আসতো, কি কোথাও গেলে আমি একলাই থাকতাম বাড়িতে। তো আমি প্রত্যেক দিন রাত্রেবেলায় ঢিল পড়লে ওখানটা তো ওই রাত্রেও 10টা 11টা বাজলেও আমি যেতাম, নেমে গিয়ে চারদিকটা দেখে আবার ফিরে আসতাম। দিয়ে আমি একদিন সবাইকে বলে, শোনো পেয়ারা পাড়তে ছেলেরা আসে ঢিল ছুড়ে, তো ঢিলগুলো কি হয় অনেক সময় গাছে আটকে যায়, তারপরে হয়তো কখনো রাত্রেবেলা ঢিলটা পড়ে যায়, হ্যাঁ সেই আওয়াজটা হয়। তো এখানে ভূত ফুত কিছু নেই, ওইখানে ইয়ে কি বলে ঢিল মারে, ঠিক দুপুরবেলা ভূতে মারে ঢিল, তো ওই রাত্রিরে ভূতেরা ঢিল মারে না। তবে ওই একটা কজ থেকে মানে ওখানে ছেলেরা খুব উৎপাত করতো, ওই পেয়ারা গাছে কুল গাছ পেয়ারা গাছ ছিল, তো দুপুর বেলায় ওরা না বিকেলবেলা চলে আসতো। তো ওই একটা থেকে আমি করেছিলাম যে এই শোন ওখানে না ওই মেয়েটার নাম ছিল বর্ষা, আমি যে বর্ষার মা না প্রত্যেক দিন ওইখানে আসে, আর ওখান থেকে এসে ওই পেয়ারা গাছের ওখানে দাঁড়ায়, দিয়ে এখানে ওদের বাড়িটা অবজার্ভ করে। সেই থেকে একটা ছেলে আর কেউ আর আসে না, ওই উৎপাতটা থেকে বেঁচে গেছিলাম ওই ভূতের গল্প থেকে। ঢিল পড়েনি নাকি রাত্রিবেলা? আর ঢিল পড়েনি? না ঢিল তো পড়ে, ঢিল পড়তো, তো আমি যেতাম ঢিল পড়ার সঙ্গে সঙ্গে টর্চ নিয়ে ঢিল পড়ার সঙ্গে সঙ্গে। আমি হচ্ছে কেউ হয়তো ভয় দেখানোর জন্য ফেলতে পারে। হ্যাঁ, রাত্রিবেলা ঢিলও মানুষই ফেলেছে, কারণ ভূতেরা দিনের বেলা দুপুরবেলা ঢিল ফেলে, ঠিক দুপুরবেলা ভূতে মারে ঢিল, এই হচ্ছে নিয়ম। দুপুরবেলা আর কে জানতে পারছে ঢিল পড়ছে বলে, আওয়াজটা তাকে দুপুরে জানা যায় না। তো ওইখানে ওই চুড়েল আর ভূত, মানে চুড়েল বলতো যে এই দিনে না এই পা গুলো উপর দিকে করে, ভূতের নাম বার করিস না, চুড়েল কোথায়? হ্যাঁ ও একা নড়া, ও তুই চুড়েল, এই তো আগে তো শুনলাম পম্পা একা নড়ার না গেল একটা ঠাঁই না উপর দিকে পা করে আর নিচের দিকে মাথা করে, উপরে একটা পায়ের ওরে প্রদীপ নিয়ে ঘুরে বেড়ায় চুড়েল। দিয়ে ওখানে সামনে একটা বুড়ি থাকতো, যে ওকে বলতো এই ওনা চুড়েল, ওনা রাত্রেবেলায় গু খায় আর এইসব করে বেড়ায় দেখবি। তা আমি রোজ ওই টাইমটা। হ্যাঁ তোরা ভাই সবাই আছিস, আমি এখন একলা আছি, আমি ভয় পাচ্ছি, বন্ধ করবি না। তাহলে এবার ফাল্গুনি স্যার একটা কিছু শোনান। আমি তো শুনছি আজকে দারুণ, আবার কি এই তো বেশ ভালোই চলছে। না আপনি একটু শোনান কিছু। এই রাতের 12টার সময় ছাদে গিয়ে দেখতাম, আমি দেখি কোথায় পায়ের উপরে প্রদীপ নিয়ে ঘুরে বেড়াচ্ছে। আমি একটা বলি, হ্যাঁ স্কুলের আমাদের বাচ্চাগুলো এই 3-4 বছর আগের কথা আর কি, এখন কারোর হচ্ছে না আর কি ব্যাপারটা। আচ্ছা বলো। ক্লাসের ফার্স্ট গার্ল, হ্যাঁ ভালো মেয়ে, খুব ভালো মেয়ে, তো খুবই ওবিডিয়েন্ট স্যারেদের প্রতি, মানে সবসময় মানে কি বলবো, মানে এত ওবিডিয়েন্ট, মানে বলা যায় ভাবা যেতে পারে যে কিরকম হবে। তো সেই মেয়ে হঠাৎ শরীর খারাপ করলো, আমাদের ডাক করলো, এবার ম্যাডামরা সব গেছি, গিয়ে দেখছি গো গো করে আওয়াজ হচ্ছে, শুয়ে পড়েছে। তাকে ওই একটু জল টল দিয়ে তাকে একটু, সে গায়ে হাত দিতে দেবে না কিছুতেই,
কোনো মতেই গায়ে হাত দিতে দেবে না। হ্যাঁ, সে মানে এমন করছে আর এত মানে উঠে বসে মানে এমন করছে মানে ওকে মানে গায়ে আমরা ওকে টাচ করতে পারছি না। আর সে পাই পাই করে ঘুরছে, মানে বসে আছে আর মাথা কিন্তু বিভিন্ন মানে চারিদিকে ঘুরছে, সে গোল হয়ে একদম ঘুরছে, কন্টিনিউয়াস ঘুরে যাচ্ছে। তো এবার তো আমরা কি, এবার ওর বাবা মাকে খবর পাঠিয়েছি, কিছুটা দূরে খবর পাঠানো হলো ফোন করে। তো এবার আমাদের যে একজন চিন্ময় স্যার আছেন, যেই গেছেন, তো তার সঙ্গে তুই তকারি, তুই কি ভেবেছিস আমাকে করে তাকে এমন বলতে শুরু করলো, মনে হবে যেন কত বড় মানুষ সেইভাবে তাকে বলছে, করে এমন শাসানি দিল আমাদের স্যারকে। হ্যাঁ, তো স্যার তো হয়ে গেলেন, আমরাও ভাবতে পারছি না কি হচ্ছে ব্যাপারটা। দিয়ে তারপরে দেখি না দুম করে শুয়ে পড়লো। হ্যাঁ, দিয়ে আর শুয়ে পড়লো, আর কোনো সারা শব্দ নেই। আর কি হলো রে বাবা, গায়ে হাতও দিতে পারছি না। হ্যাঁ, গায়ে হাতও দিতে দিচ্ছে না। তারপরে খানিকক্ষণ পরে যে ওর বাবা, যে এরকম ওর মাঝে মধ্যে হয় বাড়িতেও, যখনই পেলাম একটু আশ্বাস পেলাম, ঠিক আছে মাকে খবর পাঠানো হয়েছে, মা এসে কি করলো জানেন, শুধু ওই একটু গঙ্গা জল আর একটু ধূপকাঠি নিয়ে এসেছিল, জ্বালালো আর একটু গঙ্গা জল ছিটিয়ে দিল, দিয়ে কি বিড়বিড় করলো কি জানি, ঠাকুরকে ডাকলো না কি করলো যে ঠিক ইয়ে করে দাও। তারপরে আস্তে 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 ঠিক হয়ে গেল গো মেয়ে। এটা কি হলো আমি তো বুঝতে পারলাম না। এখন রাম মন্দির স্থাপিত হয়ে গেছে, এখন রাম নাম করলেই তো সবচেয়ে বেস্ট, কারণ রাম নামেই তো ভূত তো রাম নামেই পালায়, আমরা জানি। নামটা ছিল না, আমরা যারা বিশ্বাস করি না তারা এই ওগুলো ভর বলে না, ভর এসেছে কারো কাছে। আমি তাই বলতে যাচ্ছি, ওগুলো ভর করা হয়, সেই ভর করেছে। হ্যাঁ হ্যাঁ, আরে ভর বললো আমি এই এসেছি, আর এরকম করে বলেও দিচ্ছে আবার আমি এখানে ছিলাম, আমি এখানে এসেছি। তারপরে মেয়েটার কত কষ্ট, হাঁটতে পারছিল না, ওটা হলে নাকি খুবই কষ্ট হয় বলে, দেখলাম তো। তারপরে বাড়ি গেলে আমরা ভরে ভর হয় আছেন তো মিতা ম্যাডামকে তাহলে আজকে ভর করবে। আপনারা সবাই সিসিটিভি যদি আছে সিসিটিভিটা দেখতে থাকুন। এই তুমি ভয় পাইও না সুমন। আমি না না, ওরা বেছে বেছে যায়, আপনার কাছে যাবে না। আমার কাছে যাবেন, আমার বেল গাছ আছে, আমার আর কিচ্ছু হয়নি। আর বেলগাছে বেলগাছে থাকে, বেলগাছে ব্রহ্মদত্ত থাকে, ব্রহ্মদত্ত থাকে। কেউ থাকে না, আমার বেল গাছে শিব ঠাকুর স্বয়ং আছে, একদম আপনার শিব আছে, তো আপনার কি ভয়? শিব ঠাকুরকে সরিয়ে নিয়েছি, আমি সরিয়ে নিয়েছি, ব্রহ্মদত্তে পাঠিয়ে দিচ্ছি। এই শিব ঠাকুরের ভূতরা আসবে না, শিব ঠাকুরের শিব ঠাকুরের কাছে ভূতরা আছে, ওনার তো সাঙ্গ পাঙ্গই সব ওই ভূত আর প্রেত। হ্যাঁ, ভূত নাথ ভূত সাথ দক্ষ যজ্ঞ না শিখে, এক দল ভূত আছে ওনার। না, ওই ওদের ভূতরা আমার সব কথা শোনে, ওই জন্য কেউ আসবে না। সেটা হতে পারে, ভূতেরা মানে নিজেই নিজেকে ভরসা মুড়ি টুড়ি খেয়ে যায় কি রুনির মতো, নিজেকে ভরসা দিচ্ছে। ওদের জন্য কিছু সবকিছু রেখে দিতে হবে, খাবার দাবার রেখে দিতে হবে, তাহলে ওরা খুশি হবে। খাবারগুলো একটু বেলতলায় দিয়ে দেবেন, তাহলে আর কিছু কিছু আছে নিশ্চয়ই, একদম বিশ্বাস আমরা করি না, কিন্তু কিছু আছে, আত্মা বলে কিছু আছে বই কি 100বার আমাদের এইরকম মনোভ্রম বা ভ্রম নয়, আছে একটা। আমি কোনোদিন কোনোদিন এমনি ভাবে একলা থাকিনি, এই 2 মাসে আমার যা এক্সপিরিয়েন্স হলো, আমি পুরো সাহসী হয়ে গেছি এখন। আমার একদমই আর কোনো দিক থেকে ভয় লাগে না। খুব সুন্দর। একলা থাকলে সাহস বেড়ে যায়। হ্যাঁ ঠিক তাই, সাহসটা মানে তারপর আবার কি মনে হয় যে আরে আমাকে মানে ভয় পেলে চলবে না, দেখি কি হচ্ছে, দেখি তো, মানে ওই জন্যই। নালে আমি রাত্রিবেলা উঠে নিয়েও, আর সামনে সামনে সবাই, আর এত রাস্তায় গাড়ি চলে না, ভয় পাওয়ার সুযোগই পাই না। তারপরে ঘুমিয়ে পড়লে আলাদা কথা, তারপরে এইদিকে নিচে এসে একবার করে দেখি সব লাইট গুলো জ্বালিয়ে রাখি, জ্বালিয়ে রেখে তারপরে আমি শুতে যাই। সেই জন্য আমার এমনি ভয় লাগে না, আমি একটু ভীতু হচ্ছি বলছি। আরে মানুষের হচ্ছে ভয় পায় যে দেখুন হচ্ছে বলি ঠাকুর মা, মিতা ঠাকুর মা আছেন, আমার ভয়ের কি আছে? ঠাকুর মা সঙ্গে আছে সবসময়। একদম আমার না ভয়, সত্যি ভয় পাইনি। মানে আমি এত ভীতু ছিলাম এই 2 মাসে, আমি একদম পুরো
আমি সাহসী হয়ে গেছি। তো আমি নিজেকে আমি আমি তো আমার বিয়ের পর থেকে সাহসী হয়ে গেছি, কারণ আগে আমি মানে লোডশেডিং হয়ে গেলে হারকেন নিয়ে পড়তাম যে পেছন দিয়ে ঘুরে নামতে পারতাম না ছাদের উপরের ছাদে হাওয়াতে। আমার যখন বিয়ে কোয়ার্টারে আমি ছিলাম, শাশুড়িরা সব বেরিয়ে গেছে, আমি না নিজে হাঁটছি, তো আমার পায়ের আওয়াজটা মনে হচ্ছে পেছনে আমার কেউ আসছে। আমি এত ভীতু ছিলাম, বিষ্ণুপুরে গিয়েও আমি ওপরে একলা যেতাম না, না আমি একলা যাবো না, তোমরা কেউ চলো লাইট জ্বালিয়ে দিয়ে এসো। কত বুড়ো বয়স পর্যন্ত। তো এখন এই 2 মাসে আমি বিরাট সাহসী হয়ে গেছি, আমার সত্যি ভয় পাচ্ছে না, সত্যি ভয় পাইনি। কিছুই নেই, ভয়ের কি আর, কিচ্ছু ভয়ের নেই একদম সেটাই না। আমি প্রথম যখন ওর বাবা গেল, তখন আমি ছেলেগুলোকে বলছি, আমাকে তোরা ফোন করবি, আমি একলা আছি, হ্যাঁ এরকম বলছিলাম। তারপরে দেখলাম না ভয় নেই, আমি ঠিক আছে চলে যাচ্ছে। আর সামনের বাড়িতে একজন আছে, ও খুব খবর টবর নেয়, আসা যাওয়া করে। তো বললাম ওকে তুমি আমার কাছে শো, তো ওকে নিয়ে শুয়েছি কদিন। তো এমনি ঠিকই আছি, কিছু অসুবিধা হয়। সব থেকে আমার ভরসা একটা শুধু বেল গাছের, এত আমি ওকে ভরসা করি আর এত আমি ওকে বিশ্বাস করি না যে ওই সব সামলাচ্ছে, এটা আমার মনের ভেতরে একটা বিশ্বাস আছে। তারপরে ঠাকুর দেবতা আছে, ভূতনাথ যখন আছেন তখন চিন্তা নেই, ভূতনাথ ভূত সাথ একদম দক্ষ যজ্ঞ না আসিছে। একদম আমি ভয়ও করছি না। আর যাই হোক, আর 2-1 দিনের মধ্যে চলে আসবে, ওই জন্য আমি আর কথা শুনলাম সেটাই এবার ভয় পাচ্ছি নাকি তাই ভাবছি নিজেকে নিয়ে। ভয়টা হচ্ছে এমন একটা জিনিস যেটা মানে আমার ধারণা, আমি বলছি যে এই যে মানুষের এই যে এতগুলো আজকে কথা শুনলেন, এগুলো কিন্তু সেই মুভমেন্ট গুলোতে, যখন যেই মুভমেন্ট গুলোতে আসবেন, ধরুন এই যেমন পম্পা ম্যাডাম বললো যে বাইরে থেকে কেউ ঠকঠক করলে, আপনি আজকে একা আছেন তো, আজকের বাড়িতে যদি আপনার বাড়িতে একটা কোনো গেস্ট আসে, যদি দরজাটা ঠকঠক করে, তখন কিন্তু এই পম্পা ম্যাডামের কথাটা আগেই মাথায় চলে আসবে, তখনই কিন্তু আপনার ভয় হয়ে গেল। এরকম একটা এক্সপিরিয়েন্স, ঠিক তাই, এরকম একটা এক্সপিরিয়েন্স হয়েছিল আমার। আমি আমার ছেলের কাছে তখন ছিলাম বম্বেতে, তো সেখানে ওদেরকে অ্যাকোমোডেশন দিয়েছিল, কিন্তু অ্যাকোমোডেশনে মারা থাকতে পারতো না, মারা মেয়েদের ফ্ল্যাটে থাকতো। তো মেয়েদের ফ্ল্যাটে থাকতো, আর মেয়েরা তখন 6টা মেয়ে ছিল, ওরা না সবাই নাইট করতো, আমাকে সপ্তাহে ওদের শিফটিং হতো, তো আমাকে ওদের কাছে থাকতে দিয়েছিল। তখন বললো, তখন আমাদের মানে ভাড়া নিইনি, তখন সবেই গেছি। তো গিয়ে নিয়ে তখন ওরা বলেছে কোয়ার্টার তো, ফ্ল্যাট তো কেউ অনেকে অনেক সময় করে না, দিনের বেলা বাচ্চারা ওই গেটটা বাইরের দিক থেকে লাগিয়ে দিল, হ্যাঁ, কিংবা ওই এমনি কলটা লাগিয়ে দিল, কিংবা কেউ ঠক ঠক করলো, এরকম করে বাচ্চারা যাওয়া আসা সিঁড়ি দিয়ে ওঠানামা করে। তো ওইটা মাথায় ছিল, তো বলছে যেই ডাকুক খুলবেন না। আর আমি একদম মানে 2-3টে রুম পেরিয়ে তারপরে থাকতাম ভেতরের রুমটাতে। তো আমি সব দরজা জানলা বন্ধ করে লাইট টাইট মানে জ্বালিয়ে শুয়ে আছি। হঠাৎ রাত্রিবেলা ঘুম ভাঙলো, মনে হলো যে গেটটা কেউ ঠক ঠক করলো। ওই দিনই নয়, অন্য দিন হয়েছে, কিন্তু আমার মনে হলো যেন ওই ঘটনাটাই ঘটলো, ওই যে বলেছিল সেটাই হয়তো ওই জন্য ঘটলো। তো এইগুলো হয়, এগুলো যখন মনের মধ্যে একটা কিছু থাকে তখন একটা হয় আর কি, কিন্তু ওইগুলো নিজের মনের উপরে, ভয়টা আর সাহসটা নিজের মনের উপরে, অনেকটা নিজের মনের উপরে হয়। আচ্ছা চলো যাচ্ছি সন্ধ্যে দিতে, সবাই টাটা। এটা হচ্ছে যখন মানে আমারও এরকম ভয় ছিল, তো তখন আমি একটু, আমার তো গ্রামের বাড়ি, তো একটু কোথাও রাস্তার ধারে আরে সেই খুড়ুক খাড়ুক করতে ইঁদুর, তো তখন আমি খুব ভয় পেয়েছি। তখন আমার বাবা আমাকে বলেছিল যে জিনিসটাই ভয় হচ্ছে সেই জিনিসটাকে দাঁড়িয়ে দেখতে হবে যে কি বিষয়টা। দিয়ে আমি একদিন টর্চ নিয়ে মানে সাহস মনে জোর নিয়ে তখন আমি দেখতে শুরু করলাম, তখন দেখলাম ব্যাঙ, ইঁদুর, কাঠবিড়ালি, মানে এইসব জাতীয় যেগুলো হচ্ছে রাত্রেবেলা ঘোরাফেরা করে, সেই জিনিস হাঁটাচলা করছে, তখন এরকম হয়। কিন্তু আপনি আরেকটা যেটা বলছিলেন যে নিজে যখন হাঁটছেন পিছন থেকে ওটা আওয়াজ হয়, যখন আপনি একা থাকবেন কোনো আওয়াজ থাকবে না, তখন এটা আপনার মনে হবে, তখন ওই পায়ের আওয়াজটা ইকো হয়। তখনই মনে হয়েছে আমি কোয়ার্টার, তো তখন আমার বিয়ের সময় আমি কোয়ার্টার থেকে আমার বিয়ে হয়েছে, তো ওইখানে ছিলাম, আর মারা সব কেউ ছিল না, এও ডিউটি চলে গেছে। তো আমি দিনের বেলা তো মা বলেছিল তুমি চান টান করে রেডি থাকো, আমি আসছি।
তো আমি ভাবছি, আমি সোজা জানলায় ধরে বাইরের দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছি, আর বাথরুম যেতে গিয়েও মনে হচ্ছে আমার পেছনে কেউ হাঁটছে। হ্যাঁ মানে ওটা তখন তো কিন্তু বিরাট ভীতু ছিলাম, হুম, তখন তো বিরাট ভীতু ছিলাম। ওই তখন কত 18-19 বছর বয়স, কি 16-17 বছর বয়স তখন আমার, অনেকটাই ভীতু ছিলাম। তো যার জন্যে ভয়টা খুবই পেতাম, অনেক বড় বয়স পর্যন্ত ভয় পেয়েছি। হুম, যাই হোক, ভয়টা মনের কাছে, ওটা কিছু নয়। হুম, আমি রাখলাম এবার, হ্যাঁ, হ্যাঁ সন্ধে দেবো। ঠিক আছে, আজকের আড্ডা তাহলে এখানেই শেষ হলো। পরের বার আবার আপনারা সবাই তৈরি থাকবেন, যারা বাকি রইলেন তাদের এখান থেকে শুনবো। এবার কি করবো, একদম। ভূত না পেতনি নেবো এবারে? একদম পেদনি একদম। এর পরের বার আলোচনা পেদনি করবো কিছু শাকচুন্নি। নিয়ে। না, নিবেদিতা দি এবার পেদনির গল্প শোনাবেন পরের রবিবার নাকি? পেদনি, শাকচুন্নি এগুলো আসবে। হ্যাঁ, আমার অনেক স্টক আছে ভূতের। ঠিক আছে, তাহলে আজকে যদি সময় হয় সবাইকার দেখুন, তাহলে আজকেও শোনাতে না পারবো। না না, আজ আর নয়, সন্ধে দেবো, আর নয়। ঠিক আছে, তাহলে আগামী 6টা আগামী বেজে গেছে। দিদি, সপ্তাহে আপনার শরীর কেমন আছে? হ্যাঁ, আজকে শরীর কেমন আছে? শরীর